নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। এবং সকাল বলতেই আমাদের মনটা একটু বেশ হালকা ফুরফুরে মেজাজে থাকে এবং সেই মেজাজে সেই হালকা সময় সেই দিনের শুরুটা যদি একটু ছন্দে তালে করা যায় তাহলে আমার মনে হয় সেটি আরো মনোগ্রাহী হয়ে ওঠে, আরো শ্রুতি মধুর হয়ে ওঠে। তো সেই ছন্দ কবিতার জন্যই আজকে আমাদের অতিথির আসন যিনি অলংকৃত করছেন তিনি হচ্ছেন কবিতায় ভীষণই পারদর্শী এবং আমার ভীষণই কাছের মানুষ, শ্রীমতী তিথি নস্কর। আপনাকে অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত এবং আসার জন্য ধন্যবাদ। দিদি, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে এবং আপনাকেও আপনাদের মতো শিল্পীদেরও আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত হই। আমাদের অনুষ্ঠানটি একেবারে পরিপূর্ণ হয়ে ওঠে। তো আপনার যে কবিতার সাথে যাত্রা, এটা কত বছরের? আমি ছোটবেলায় মানে স্কুল জীবন যখন আমার, তখন থেকে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আমার মা আমাকে কবিতা আবৃত্তি করানো, গল্প বলা, এই সমস্ত আমাকে শেখাতেন। বাহ! তো সেই আমার পথ চলা শুরু। আচ্ছা, কবিতাকে ভালো লাগা, ভালোবাসা। তারপর কবিতা ছাড়া আর কি ভালো লাগে দিদির? কবিতা ছাড়া আমি রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য, সৃজনশীল নৃত্য এইসব নিয়ে বেশ ব্যস্তই ছিলাম অনেকটা বছর। তো মাঝখানে একটু শারীরিক সমস্যার জন্য তো আমাকে নৃত্য থেকে একটু দূরে সরে আসতে হয়েছে। কিন্তু নৃত্য থেকে দিদি দূরে সরে আসলেও কলা শিল্প কিন্তু দিদির মধ্যে একেবারে পরিপূর্ণভাবে রয়েছে। একদম, মানে নৃত্য শিল্পী, আবৃত্তিকার পুরোপুরি। তো আবৃত্তি নিয়ে আমি পথ চলা শুরু করি। আমার স্বামী আমাকে ভীষণ ভাবে, না তুমি এটা একটা নৃত্য পারছো না, ঠিক আছে, কিন্তু আবৃত্তি নিয়ে তুমি ভাবো, এটা সত্যি কিন্তু দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে যদি বাড়ির মানুষের, আমাদের ঘরের মানুষের যদি একটা সাপোর্ট থাকে তাহলে কিন্তু পথ চলাটা আরো মসৃণ হয়। এবং আমি যতদূর শুনেছি দিদির একটা কবিতা প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেই বিষয়ে যদি একটু বলেন। কতদিন ধরে চলছে স্কুল? আমার স্কুল এই 5-6 মাসের স্কুল, খুব নতুন স্কুল। বাহ! তিথির কবিতা অসাধারণ। হ্যাঁ, আমি কবিতা পাঠ এইসব চর্চাগুলো থাকেই। আমার ছেলেকে আমি শেখাই, করি। তো মনে হলো আমার যদি আরো 5টা বাচ্চাকে আমি যেটুকু জানি, সমাজকে যদি একটু কিছু যদি দিয়ে যেতে পারি, যা আমি জানি সেটুকু যদি দিতে পারি, তো আমার মনে হয় কিছু একটু করে যেতে পারলাম। দিদি যেমন মিষ্টি, দিদির ভাবনাটাও কিন্তু ততটাই মিষ্টি। তো দিদির সাথে গল্প আড্ডা তো চলতে থাকবে। তাহলে আজকের এই অনুষ্ঠানে জলসাটা তো আমাদের জমাতে হবে। তাহলে দিদির আজকে প্রথম নিবেদন কি আমাদের এই অনুষ্ঠানে? আজকের এই সুন্দর একটা দিনে আমার প্রাণের ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, তার কবিতা দিয়েই আমি আজকের পথ চলা শুরু করি। বেশ, কবিগুরুকে দিয়ে পথ চলা শুরু হোক। তাহলে দিদি শুরু করুন। হ্যাঁ, আজ আমার প্রথম নিবেদন আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। দেখি
সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখনই কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অসাধারণ। তিথিদির কাছ থেকে আমরা আজকে আমাদের প্রথম নিবেদন শুনলাম, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের রবি ঠাকুরের কবিতা। রবি ঠাকুর হলেন এমনই একজন মানুষ যার রচনা হয়তো বিগত অনেক বছর আগে উনি করে গেছেন, কিন্তু কবিগুরু এতটাই প্রাসঙ্গিক, যার শব্দ, যার প্রতিটা বাক্য আজও আমরা তার সাথে নিজের জীবন, নিজের চলার পথে তার কিন্তু মিল খুঁজে পাই। তো এভাবেই কিন্তু কবিতা আমরা একের পর এক শুনতে থাকবো এবং আপনাদের আমাদের সকালটা আরো শ্রুতি মধুর হয়ে যাবে, হয়ে করে তুলবে তিথিদি আমাদের সাথে। এবং আজকে দ্বিতীয় নিবেদন তো অবশ্যই শুনবো। সত্যি কথা তো বলতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু একটু একটু ছোটখাটো মিথ্যে কথাও বলে থাকি। তো মিথ্যে কথাও যে শুনতে ভালো লাগতে পারে, সেটা কিন্তু আমাদের কবির মাধ্যমে, তার কাব্যের মাধ্যমেই আমরা তিথিদির দ্বিতীয় নিবেদনের মাধ্যমে শুনবো, তাই তো দিদি? একদম। অ্যাকচুয়াল ছোটবেলায় বাচ্চারা অনেক কথা বলে, তারা কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু ভাবতে পারে। একেবারে। আমরা তো বড় হয়ে গেলে যন্ত্রমানব হয়ে যাই, একেবারে। তো আমরা অতটা তখন আর সেই ভাবতে কল্পনার পারি জগৎ না। থেকে বেরিয়ে আসি। তো এখানে সেই একটা ছোট বাচ্চার অনুভূতি কবি শঙ্খ ঘোষ বাহ, তার মিথ্যে কথা কবিতার মাধ্যমে আমাদের ব্যক্ত ব্যক্ত করেছে। করেছেন। তো আমার এবারের নিবেদন কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা। বেশ। কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশো, আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পরে আবারও চোখ গিয়েছে আটকে,
শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। তাহলে মিথ্যে কথাও যে কত সুন্দর হতে পারে সেটা কিন্তু কবি শঙ্খ ঘোষ আমাদের খুব সুন্দর করে বলে দিয়ে গেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। আর তিথিদি তো আমাদের মধ্যে রয়েছেনই, কিন্তু বন্ধুরা এবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর আবার ফিরে আসছি আপনাদের কাছে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। যেমন কথা দিয়েছিলাম, জলসা ঘর তো আমাদের একেবারে জমে উঠেছে, তাই একের পর এক কবিতাও কিন্তু আমরা শুনে নিচ্ছি। আমাদের মধ্যে আজকের অতিথি রয়েছেন শ্রীমতী তিথি নস্কর। দুখানা কবিতা কিন্তু উনি সুন্দর করে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। এবার সময় যেহেতু হাতে কম, তাই চলে যাব আমাদের পরবর্তী নিবেদনে তিথিদির কাছে। এবারে আমার নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নারী। বাহ! নাস্তিকেরা তোমায় মানে না নারী, দীর্ঘ দীর্ঘ ইকারের মতো তুমি চুল মেলে বিপ্লবের শত্রু হয়ে আছো। এমনকি অদৃশ্য তুমি বহু চোখে, কত লোকে নামই শোনেনি। যেমন জলের মধ্যে মিশে থাকে জল, রং, আলো, তারা চেনে প্রেমিকা বা সহদরা, জননী বা জায়া, দুধের দোকানে মেয়ে, কিংবা যারা নাচে গায়ে, রান্নাঘরে ঘামে, শিশুকোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত, ফ্রক কিংবা শাড়ি পরে দুঃখে স্কুলে যায়, মিস্ত্রির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না, কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে, কৃষকের পান্তা ভাত পৌঁছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে, শিয়রের কাছে রেখে উপন্যাস দুপুরে ঘুমায়। এরা সব ঠিকঠাক আছে, এদের সবাই চেনে শয়নে শরীরে, দুঃখ বা সুখের দিনে অচির সঙ্গিনী। কিন্তু নারী সে কোথায়? 40 শতাব্দী ধরে অবক্ষয়ী কবি দল যাকে নিয়ে এমন মেতেছে, সে কোথায়? সে কোথায়? দীর্ঘ দীর্ঘ ইকারের মতো চুল মেলে সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? এই ভিড়ে কেমন গোপন থাকো তুমি, যেমন জলের মধ্যে মিশে থাকে জল, রং, আলো। ধন্যবাদ। সত্যি আমরা নারী এবং আমরাই সব পারি, সেটাই তিথিদি আমাদের শোনালেন। তো এবার নারী তো শুনে নিলাম, চলুন এবার দেখা যাক তিথিদির ঝুলিতে পরবর্তী কি নিবেদন আছে। তাহলে তিথিদি আমরা চলে যাই আপনার পরবর্তী নিবেদনে, শুনে নেওয়া যাক কবিতা। নিশ্চয়ই। বর্তমান পরিস্থিতিতে আমাদের মেয়েদের যা অবস্থা, খুব যে ভালো ভালো তা নয়, তা নয়, একদমই না। একেবারে নিউজ চ্যানেলগুলো খুললেই যা দেখতে পাই। সত্যি। তো সেই পরিপ্রেক্ষিতে মেয়েদের একটু নিজেদের একটু গুছিয়ে নেওয়ার সময় এসেছে। একেবারে। তো সেই প্রেক্ষিতেই আমার এবারের নিবেদন হুম। বিধিতি চক্রবর্তীর কবিতা অভিযোজন। বাহ, শুরু করুন। আদর্শ হোক দুর্গামাতর, পারবো নাজ না হয় থাক, এবার মেয়ে শরীর ভাঁজে গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকেই খেলনা কর। ওরা দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর কর। পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেথে নিস গোটা 4। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক, এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ।
পৃথিবীর জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুলফিতে নয় এবার মেয়ে, অস্ত্রে সাজিস দুগ্গামা। ঘরে ঘরে মনীষা আমার, নিষ্বুঝে এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। সত্যি আমাদের নিজেদের লড়াই কিন্তু দিনের শেষে নিজেকেই লড়তে হবে, আর কাছ থেকেই বানাতে হবে খেলনা। অসাধারণ একটা কবিতা আমরা শুনলাম। তো এই যুদ্ধ সংগ্রাম লড়াইয়ের পর যেটা আসে সেটা কিন্তু হলো ভালোবাসা বা প্রেম। কারণ প্রেম বা ভালোবাসার জয় কিন্তু সর্বত্র। সেই প্রেমেরই ভাষা বা প্রেমেরই একটি কবিতা কিন্তু পরবর্তী নিবেদন আমাদের তিথিদির। তসলিমা নাসরিনের কবিতা প্রেম। যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকাতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু। প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছু ভুলভাল অসুন্দরী থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ দেখি চারদিকে, কই প্রেমিক তো দেখি না। সত্যি পুরুষ তো আমরা অনেক দেখি, সবাই কি প্রেমিক হয়? বোধহয় হয় না, আবার বোধহয় হয়। কিন্তু প্রেমটা আমাদের জীবনে কিন্তু অবশ্যই রাখতে হয়, কারণ প্রেম থেকেই শিল্প কলা সবকিছু সৃষ্টি, এবং সেই প্রেম থেকেই আবার যুদ্ধরও সৃষ্টি হতে পারে। তাই প্রেমের কবিতার পর আবার না হয় একটু যুদ্ধ বা সংগ্রামের কাহিনী আমরা শুনে নিই তিথিদির কাছ থেকে। তাহলে চলে যাচ্ছে আমাদের পরবর্তী নিবেদনে। আমাদের বর্তমান পরিস্থিতি যেরকম, যুদ্ধ সংগ্রাম সংগ্রাম এসব ভালো লাগে না। এসব আমাদের স্বাভাবিক জীবনকে অনেক ব্যাহত করে, আমাদের রোজকার জীবনে এর প্রভাব পড়ে, অবশ্যই শান্তিপূর্ণভাবে থাকা যায় না। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আমার এবারের নিবেদন, আর যুদ্ধ নয়। বেশ। কার দিকে তুমি গুলি ছুড়ছ হে? এখানে সবাই মানুষ। তুমি কে? তুমি কি গ্রহান্তরের দলছুট? তোমার কখনো ছিল নাকি শৈশব? তুমি কি কখনো দেখনি মাটিতে ঘুমন্ত কোনো শিশু? জানলার ধারে দাঁড়ানো একলা শূন্য দৃষ্টি নারী। কার দিকে তুমি গুলি ছুড়ছ হে? এখানে সবাই মানুষ। নামাও রাইফেল। এ পৃথিবী তোমার একলার নয়, এ পৃথিবীর লোভের ঘৃণার উন্মত্ততার নয়। আমার কান্না পেয়ে যাচ্ছে, আমি তোমার দিকে আর তাকাতে পারছি না। কি গভীর নিঃশব্দ বন চারদিকে। ওরা জানে, ওরা সব দেখেছে। ধোঁয়ায় গ্রাস করছে নিষ্পাপ বাচ্চা ও ব্যাকুল মহিলাদের। ক্ষুধার্ত বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা, তারা কে? কার দিকে তুমি গুলি ছুড়ছ হে? এখানে সবাই মানুষ। ধন্যবাদ। সত্যি আমরা আর যুদ্ধ চাই না। অনেক যুদ্ধ সংগ্রাম লড়াই আমরা দেখে ফেলেছি, এবং সুনীল বাবু এমন একজন মানুষ যিনি একাধারে যুদ্ধের কবিতা যেমন লিখেছেন, তেমনি কিন্তু খুব সুন্দর করে প্রেম প্রকৃতি সবকিছু নিয়েই লিখেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন ওনার লেখা। এবং আজকে অনুষ্ঠানে আমরা শুরু করেছিলাম আমাদের কবিগুরুর কবিতার মাধ্যমে, এবং আজকে আমাদের অনুষ্ঠানের শেষ নিবেদনও হবে আমাদের সেই প্রাণের ঠাকুরের কবিতার মাধ্যমে।
তিথিদির কাছে চলে যাব আজকের আমাদের শেষ নিবেদন। আজকে আমার শেষ নিবেদন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃষ্ণকলি। অসাধারণ। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেকে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। অসাধারণ ছিল এই তিথিদির এই শেষ নিবেদন এবং কবিগুরুর কথায় ছন্দে আজকের সকালটা কিন্তু একেবারে ভরপুর হয়ে গেছে এবং দিনটা আজকে আশা করি পুরো দিনটা সকাল যার এত সুন্দর হয়েছে, গোটা দিনটাও আমাদের খুবই ভালো যেতে চলেছে। অসংখ্য ধন্যবাদ। এবং তিথিদিকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাকে এবং এই এত গুণে গুণান্বিত মানুষকে আমরা তো খালি হাতে ছেড়ে দিতে পারি না, তাই ওনার জন্য রয়েছে ছোট্ট কিছু উপহার আজকে চ্যানেল ভিশনের তরফ থেকে। এই রয়েছে মেমেন্টোটি দিদির জন্য, থ্যাংক ইউ। এবং এছাড়াও রয়েছে আরো একটি কফি মাগ, যেটা অন্যদিন সকালে জলসা দেখতে দেখতে কফি খেতে খেতে দেখবেন অনুষ্ঠানটি। এছাড়া রয়েছে আমাদের তরফ থেকে একটি সার্টিফিকেট রয়েছে সকালের জলসার তরফ থেকে তিথিদির জন্য। অনেক ধন্যবাদ, খুব আনন্দ লাগছে। আরো এখনো রয়েছে, শেষ হয়নি। এবং আরো একটি রয়েছে গিফট কুপন, যেখানে আপনি ঘুরতে যেতে পারেন আপনার ফ্যামিলি, আপনার পরিবারদের নিয়ে, এটাও আপনার জন্য। অনেক ধন্যবাদ। এবং সবার শেষে তিথিদির জন্য রয়েছে সকালের জলসার তরফ থেকে একটি উত্তরীয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এবং এভাবেই তিথিদির এবং কবিতার সফর আপনার চলতে থাকুক এবং আপনাদের মধ্যেও যদি নাচ গান কবিতা এরকম কোন রকম শিল্পকলা আপনাদের মধ্যে প্রতিভা থাকে, তাহলে অবশ্যই চ্যানেল ভিশনে দেওয়া যে নাম্বারটি যাচ্ছে সেখানে যোগাযোগ করুন এবং পৌঁছে যান হাজার হাজার দর্শকের কাছে। এতক্ষণ আপনারা দেখছিলেন সকালের জলসা এবং ঠিক এই সময় এই চ্যানেলেই দেখা হবে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।